অজয় আর সুশান্ত দুই বন্ধুতে যখন ভেদিয়া স্টেশনে ট্রেন থেকে নামল তখন সন্ধে উত্তীর্ণ হয়েছে। বর্ষাকালের সময়, চারিদিক আবিল অন্ধকারে ঢাকা, কোথাও এতটুকু আলোর দিশা নেই। যেটুকু আলো আছে তা শুধু স্টেশনেই, তাও সে আলোয় কোনো জোর নেই, টিম টিম করে জ্বলছে। অজয়দের গ্রাম এখান থেকে 3 মাইল দূরে। সুশান্ত ওর বন্ধু, একই সঙ্গে কলকাতার কলেজে পড়ে। ওকে নিয়ে এসেছে ওদের গ্রাম দেখাবে বলে, কিন্তু ট্রেনটা যে এত লেট করবে তা ওরা ভাবতেও পারেনি। এখানকার স্টেশন মাস্টার রামজীবন সরকার খুব সদাশয় লোক, বাড়ি বর্ধমানে। অজয়কে তিনি চিনতেন। এই অসময়ে তুমি কোত্থেকে এলে বাবা? আমরা দুই বন্ধুতে তো হাওড়া থেকেই আসছি, কিন্তু ট্রেনটা যে খানা স্টেশনে 4 ঘন্টার মতো আটকে থাকবে তা ভাবতেও পারিনি। কি আর করা যাবে বলো, ইঞ্জিনটা বিকল হয়ে গিয়েই তো যত বিপত্তি। তা এখন কি করবে ঠিক করেছো? ভাবছি এতটা পথ এই রাতের অন্ধকারে যাওয়াটা কি ঠিক হবে? আমার মতে বলে কোনো রকম রিস্ক নেওয়া উচিত নয়। চারিদিকে বন জঙ্গল, কোথায় কি বিপদ ঘটে তা কে বলতে পারে। পথে কোনো মানুষজনের চিহ্ন মাত্র পাবে না। তাই বলি আজকের রাতটা এখানে বসেই গল্প করে কাটিয়ে দাও। বাবুলালকে বলছি আমাদের দুজনের সঙ্গে তোমাদের দুজনেরও ভাত আর যা হোক একটা তরকারি রেঁধে দিতে। খুব ভালো হয় তাহলে। আমাদের গ্রাম এখান থেকে পাক্কা 3 মাইল দূরে। অজয়ের বাঁধ ধরে গেলে একটু কম হয়, কিন্তু সে পথ তো অতি বিপজ্জনক। বিপজ্জনক বলতে কি বলতে চাস তুই? চোর ডাকাতের ভয় না ভূতের? দুয়েরই ভয় ওখানে। দেখছো না, সন্ধে হতে না হতেই ঘুমিয়ে পড়েছে গ্রাম। এখানে কোনো মানুষের বসতি আছে বলে কি মনে হচ্ছে? তা অবশ্য হচ্ছে না, তবে অজয় যদি সাহস করে এগোয় আমি কিন্তু নির্ভয় যেতে রাজি আছি। 3 মাইল পথ আমাদের বয়সী ছেলেদের কাছে কিছুই না। তুই শহরের ছেলে তো, গ্রামের ব্যাপার স্যাপার কিছুই বুঝবি না। তোদের গ্রামকে তোরা যতটা চিনিস আমি ততটা চিনব না, তাই জেদও করবো না আমি। এখন যা ভালো বুঝিস তাই কর। এ রাতে কোথাও যাওয়া নয়, এখানেই থাকো দুজনে। বনে জঙ্গলে কে কোথায় ঘাপটি মেরে আছে কে জানে। সঙ্গে টাকা পয়সাও আছে তোমাদের, ঘড়ি আছে, অতএব সাবধান। রামজীবন বাবুর কথা মতো রয়েই গেল ওরা। প্রথমে 1 রাউন্ড করে চা হলো রামজীবন বাবুর সৌজন্যে। বাবুলালের তৈরি চা মন্দ না। চা পর্ব শেষ হলে বাবুলাল স্টোভে ভাত বসালো সকলের জন্য। ঘণ্টাখানেক পরে আবার একটা ট্রেন এলো রামপুর হাটের দিকে। জনাপাচেক যাত্রী নামল। তাদের মধ্যে একজন ছিল অজয়ের খুবই পরিচিত। সে অজয়কে দেখেই বলল, কি রে অজয়, এই সময় তুই এখানে কি করছিস? বাড়ি যাব বলেই তো এসেছিলাম, কিন্তু ট্রেন লেটের কারণে আটকে গেলাম। সঙ্গে আমার এক শহুরে বন্ধু আছে, পথে যদি কোনো বিপদ হয় তাই রাতটা স্টেশনেই কাটাচ্ছি। পারিসও বটে তোরা, হাতে টর্চ আছে তো, একটু পা চালিয়ে হেঁটে গেলে ঘন্টা 1.5-এর মধ্যে বাড়ি পৌঁছে যেতিস। তুই কোথায় যাচ্ছিস? কোথায় আবার, বাড়ি যাব। এইভাবে স্টেশনে পড়ে থাকা আমার চলবে না ভাই। যদি যাস তো একসঙ্গে যাই চল, না হলে তোরা থাক, আমি চললুম। একটু দাঁড়াও ভাই, আমরাও যাব। এইভাবে স্টেশনে পড়ে থাকতে আমার মোটেই ইচ্ছে নেই। ইচ্ছে আমারও নেই, কিন্তু সাহস হচ্ছিল না। তবে বিষয় যখন যেতে চাইছে তখন মনের ভয় আমার কেটে গেছে। তোমরা যেতে চাও যাও, জোর করে আমি আটকাবো না। আমি যে আপনাদের জন্য ভাতের চাল নিয়ে ফেললাম, একটু তাহলে বসে যান, চটপট রান্নাটা সেরে নি, 3 জনেই 2 মুঠো করে খেয়ে যাবেন। সেই ভালো, বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। খাওয়ার পাট চুকিয়ে নিয়েই যাওয়া ভালো। আমার দেরি হয়ে যাবে রে,
আমি একটু সময় নষ্ট করতে পারবো না, বাড়িতে মায়ের অসুখ শুনেই আসছি। বলে আর কারো দিকে না তাকিয়ে হন হন করে মেঠো পথ ধরে অন্ধকারে মিলিয়ে গেল। আপদ গেছে, এই রাতে অত দূরের পথ কেউ যায়? আসলে ওর মায়ের অসুখ তো। বুঝলাম, কিন্তু এই রাত দুপুরে বাড়ি গিয়ে ও কি করবে? ও কি ডাক্তার যে সারিয়ে তুলবে মাকে? রামজীবনবাবুর এ কথার কোনো উত্তর হলো না। যাই হোক, বাবুলালের রান্না শেষ হলে গরম ভাত বেশ তৃপ্তি করেই খেলো ওরা। বিশাই চলে যাওয়ায় মনটা দমে গেছে। অতএব ওরা ঠিক করলো, বাধা যখন পড়ল তখন এ রাতে আর যাওয়া নয়, স্টেশনেই থেকে যাবে ওরা। রাত তখন 9টা। বাকি রাতটা কোনো রকমে কাটিয়ে দিয়ে ভোরেই রওনা হবে দুজনে। খাওয়া দাওয়ার পর ওরা দুজনে যখন প্ল্যাটফর্মে পায়চারি করছে, ঠিক তখনই মেয়ে গলার একটা কান্নার স্বর শুনে থমকে দাঁড়ালো ওরা। দেখলো প্ল্যাটফর্মের এক ধারে একটা শেডের নিচে বেঞ্চিতে বসে এক বিবাহিত গ্রাম্য তরুণী মুখে হাত চাপা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তরুণীর কান্না দেখে অজয় ও সুশান্ত দুজনেই পরস্পরের মুখ চাওয়াচাই করল। এই রাতে যাত্রীবিহীন প্ল্যাটফর্মে একা ওই তরুণী কাঁদছে কেন? ব্যাপারটা কি দেখতে হচ্ছে তো। এত রাতে ঘরের বউ স্টেশনে, রহস্যময় ব্যাপার। ওরা দুজনে তরুণীর কাছে এগিয়ে গেল। কে আপনি? একা এখানে বসে কাঁদছেন কেন? আমার খুব বিপদ দাদা। আমার ছেলেটাকে আটকে রেখে আমাকে মারধর করে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমি এখানে বসে কাঁদছি। পাশের গ্রামেই আমার বাড়ি, কিন্তু অন্ধকারে একা যেতে সাহস হচ্ছে না। আপনারা দুজন যখন আছেন তখন দয়া করে আমাকে আমার বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসবেন। চলুন না দাদা। আপনার শ্বশুর বাড়ি কোথায়? গুসকরায়। তার মানে আগের স্টেশন। আপনি যে ডাউন ট্রেনে একটু আগে এলেন, তখন তো সেই ট্রেনে 4-5 জন যাত্রী নামলো। আপনি তাদেরই কারো সঙ্গ নিলেন না কেন? ওরা তো ট্রেন থেকে নেমেই হনহন করে চলে গেল, আমার দিকে ফিরেও তাকালো না কেউ। রাতটুকু কাটিয়ে আমরাও যাব ভোরের দিকে, আপনি তখনই বরং আমাদের সঙ্গে চলুন। সারা রাত এখানে থাকার ধৈর্য আমার নেই দাদা। আমি আপনাদেরই বোন হলে এই রাতে কি করতেন আপনারা? দয়া করে আমাকে পৌঁছে দিয়ে আসবেন, চলুন না। আমাদের গ্রাম তোমাদের গ্রামের ওপর দিয়ে যেতে হবে, ঠিক আছে। বাকি রাতটা না হয় তোমাদের গ্রামেই কাটাবো, চলো তবে। স্টেশন মাস্টার রামজীবন বাবুর কাছে বিদায় নিতে এলে তিনি বললেন, ভুল করলে বাবা তোমরা। এই রাতে শেষকালে এক মায়াবিনীর ফাঁদে পড়লে। বনের পথে অন্ধকারে ও যদি ওর স্বরূপ দেখায়, তখন ঠিক রাখতে পারবে তো নিজেদের? রামজীবন বাবুর কথায় অজয়ের বুকের ভিতরটা একবার ছ্যাঁত করে উঠলেও সুশান্তর তেমন কোনো প্রতিক্রিয়া হলো না। তরুণীকে সঙ্গে নিয়ে আধার রাতে বনের পথে চলতে লাগলো ওরা। খানিক যাবার পরই ওরা দেখতে পেল উল্টো দিক থেকে একটা ছাউনি আটা গরুর গাড়ি খালি অবস্থায় এদিকেই আসছে। বেটে কালো রোগাটে চেহারার একজন লোক মুখে নানা শব্দ করতে করতে গাড়ি নিয়ে আসছিল। চল 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 চল। অজয় ছুটে গিয়ে থামালো গাড়িটাকে। তারপর নিজের সব কথা বলে সাহায্য চাইল লোকটির। লোকটি এক কথায় যেতে রাজি হলো 10 টাকার বিনিময়ে, তবে শর্ত একটাই। আমি কিন্তু এই মেয়েটাকে নামিয়ে দিয়ে অজয়ের বাঁধ পর্যন্ত যাব, তারপর আপনারা হেঁটে যাবেন। আমি কিন্তু বাঁধে উঠব না। ওতেই হবে, ওই পর্যন্ত গেলেই আমরা বাড়ি যেতে পারবো। এই রাত দুপুরে কেন যে আপনারা ভূতের পাল্লায় পড়বেন বলে বেরুলেন, আমি তো তা ভেবে পাচ্ছি না।
একবার তরুণীর দিকে একবার ওদের দিকে তাকালো। নিন, দেরি করবেন না, গাড়িতে উঠে পড়ুন। সবাই উঠে বসলে লোকটি গাড়ি ঘুরিয়ে গন্তব্যের দিকে এগোতে লাগলো। খানিক যাওয়ার পরই থেমে গেল গাড়িটা। কি হলো? ওই দেখুন। তরুণী তখনও মুখে হাত চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অজয় ও সুশান্ত সামনের দিকে তাকিয়ে দেখল পথের দুধারের বাঁশ গাছ নুয়ে পড়ে এমনভাবে পথ আটকেছে যে সেখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া তো দূরের কথা, হেঁটে চলাও দায়। ওই দৃশ্য দেখে দুজনেরই চোখ কপালে উঠল। এতদিন এইসব ঘটনার কথা ভূতের গল্পই পড়েছিল, এখন স্বচক্ষে দেখি চক্ষু স্থির। এসব কি হচ্ছে? অমন ডাকাবুকো সুশান্তও এবার ভয় পেয়ে গেল। রামজীবন, বাবুর কথা শুনলেই ভালো করতাম, এখন উপায়? ভয় পাবেন না, এই সময় ভয় করলেই ওরা পেয়ে বসবে। এই হতচ্ছাড়া ভূতের দল, গাছ তোল বলছি, গাছ তোল। জানিস তো আমি কে, না হলে তোদের 14 পুরুষের নাম আমি ভুলিয়ে দেব। বলার সঙ্গে সঙ্গেই সরসর করে গাছ উঠে পথ পরিষ্কার হয়ে গেল। দেখলেন তো মজাটা? গরুর গাড়ি আবার এগিয়ে যেতে লাগলো। কিছুটা যাবার পরই দেখা গেল পথের মাঝখানে একটা দেহ পড়ে আছে। সেটাকে অতিক্রম করে যাওয়া সত্যিই কষ্টকর, যে কোনো মুহূর্তে গাড়ি উল্টে যেতে পারে। লাশ? এসব কি হচ্ছে? লোকটি এবার এক দুর্বোধ্য ভাষায় ভীষণ চিৎকার করে গালাগালি দিল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তাই বেজায় রেগে, আমার সঙ্গে চালাকি করে কেউ পার পায় না, বুঝেছেন? ভূতের বাপের শ্রাদ্ধ কি করে করতে হয় এবার দেখুন। কেউ ভয় পাবেন না কিন্তু, শক্ত করে ধরে বসুন। আমি এর ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাব। ওরা ভেবেছেটা কি? তার চেয়ে বরং আমরা এখানটা হেঁটেই পার হয়। খবরদার অমন ভুলটি করবেন না, এখানে কোনো দেহ নেই। আপনারা নামলেই ওরা পেয়ে বসবে। চল 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 চল। তারপর গাড়ি এগিয়ে দিল। গরুর গাড়ি যেমন যাচ্ছিল তেমনই যেতে লাগলো। কোথায় দেহ, কোথায় কি, সবই মিলিয়ে গেল ভোজবাজির মতো। খ্যাক খ্যাক করে কে যেন হেসে উঠল। সেই জায়গাটা পার হতেই যে গ্রাম চোখে পড়ল, তরুণী সেখানেই নেমে পড়ল। এই গ্রামেই আমার বাপের বাড়ি, আমি এবার ঠিক যেতে পারবো। দাদা, আপনারা যে আমার কি উপকার করলেন তার কি বলবো। তরুণী বিদায় নিলে আবার গরুর গাড়ি গন্তব্যের দিকে এগিয়ে চলল। পথে আর কোনো বাধা বিপত্তি এলো না। বেশ খানিকটা যাওয়ার পর অজয়ের বাঁধের কাছে এসে গাড়ি থামল। এবার আপনারা নির্ভয়ে যান, আর কখনো রাত বিরেতে এই সব অঞ্চলে আসবার নামটিও করবেন না। এর আগে কত লোককে যে ওরা বাঁশ চাপা দিয়ে দহে ফেলে মেরেছে তার ঠিক নেই। শুধু আমার কাছেই জব্দ ওরা। জমের মতো ভয় করে আমাকে, তবু স্বভাব তো যাবে না ওদের, তাই একটু সাবধানে যাবে। যাই হোক, লোকটাকে অনেক ধন্যবাদ দিয়ে কথা মতো 10টা টাকা ওর হাতে দিতে গেই চক্ষু স্থির হয়ে গেল। হাতের টাকা হাতেই রইল। দুজনের চোখের সামনে একটু একটু করে আবছা হতে হতে মিলিয়ে গেল লোকটি। এমনকি সেই গরুর গাড়িটাও চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। হ্যাঁ, লোকটা কোথায় গেল? আশ্চর্য, এসব কি যে ঘটছে।
ঠিক বলেছিস, আমারও কেমন ভয় ভয় করছে, কিন্তু মেয়েটাকে দেখলি তার যেন মনে একটু ভয় নেই। দিব্যি চলে গেল একা। চল তাড়াতাড়ি বাড়ি যাই। অজয় ও সুশান্তের গায়ে ঘাম দিল আতঙ্কে। ওরা আর কাল বিলম্ব না করে বাঁধে উঠে ওদের গ্রামের উদ্দেশ্যে হন হন করে রওনা দিল। কিন্তু কে জানতো সামনে ওদের আরও বিপদ অপেক্ষা করে আছে। কিছুটা যাবার পর হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেল। কিছুটা দূরেই দেখতে পেল একটা ছোট এক কামরা ঘর দাঁড়িয়ে আছে। চল ওখানে যাওয়া যাক। তারা ছুটতে ছুটতে সেই ঘরের কাছে গেল। দরজাটা একটু চাপ দিতেই খুলে গেল। ভিতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। দরজা লাগিয়ে দে, জলের ঝাপটা আসছে। বেশ খানিকক্ষণ পর বৃষ্টি থামলে তারা দরজাটা খুলতে গেল, কিন্তু কিছুতেই আর দরজা খুলতে পারল না। এ কি রে, দরজাটা কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে নাকি? তা কি করে সম্ভব? আমরা ছাড়া তো এখানে আর কেউই নেই। তোরা ছাড়া আমিও তো আছি। পিছন দিকে তাকিয়ে আবছা অন্ধকারে দেখে একটা খাটিয়ার ওপর কেউ যেন বসে আছে। কি বিভৎস তার মুখ! এ যে কোনো রক্ত মাংসের মানুষ নয় তা তাদের বুঝতে অসুবিধা রইল না। বাইরে থেকে তখন শিয়ালের চিৎকার ভেসে আসছে। তারা ভয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলো। তখনই আস্তে আস্তে ভয়ঙ্কর মূর্তিটা অবয়ব নিতে আরম্ভ করলো। তারপর ওরা যা দেখলো তা নিজেদের চোখে বিশ্বাসই করতে পারল না। তারা দেখলো তাদের সাথে আসা সেই তরুণী। এ কি, কে তুমি? চিনতে পারলি না? আমি এতক্ষণ তোদের সাথে একই গাড়িতে এলাম, আর তোরা এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে? তারা বুঝতে পারল ওই তরুণীটি কোনো স্বাভাবিক মহিলা ছিল না। আমি তো তোদেরকে ঠিকই জালে ফাঁসিয়ে ফেলেছিলাম। তখনই ওই গরুর গাড়িটা চলে এলো, তাই তা না হলে ওখানেই তোদের শেষ করে দিতাম। কিন্তু আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে তাহলে কেন আমাদের পিছনে লেগেছো? এটাই তো আমার কাজ, তোদেরকে মায়ার জালে ফাঁসিয়ে ঘাড় মটকে তোদের রক্ত না পান করলে যে আমি তৃপ্ত হতে পারবো না। তার জন্য তোদেরকে মরতেই তো হবে। হে ভগবান, এই দুষ্টু প্রেতাত্মার হাত থেকে আমাদের রক্ষা করো। অশরীরীটি এগিয়ে আসতেই দরজাটা হঠাৎ হাট করে খুলে গেল। দুজনেই প্রাণের মায়ায় ছুটে বাইরে বেরিয়ে গেল। তখনই দেখতে পেল সেই গাড়ির চালকটা বাইরে দাঁড়িয়ে আছে, একটা আলখাল্লা পড়ে। শরীর থেকে যেন জ্যোতি বের হচ্ছে। প্রেতনিটা বাইরে বেরিয়ে এসে রেগে গিয়ে বলল, তুই আবার এখানে এসেছিস? চলে যা এখান থেকে, চলে যা। চলে যাব? তার আগে ওদেরকে ছেড়ে দে। আমার আর আমার শিকারের মাঝে আসার চেষ্টা করিস না। তুই আমার কিছুই করতে পারবি না। তুই যখন গাড়িতে উঠেছিলি তখনই আমি বুঝে নিয়েছিলাম তুই কে, কি তোর উদ্দেশ্য। শুধু এরা ভয় পেয়ে যাবে, তাই তোকে কিছু করিনি তখন। তবে এবার আর তোর কোনো নিস্তার নেই। যদি ভালো চাস তো এখান থেকে চলে যা। চলে যাচ্ছি, তবে এরপর তোকেও আমি দেখে নেব। যা যা, কে কাকে দেখে নাই দেখা যাবে। এরপর সেই পেতনিটা হাওয়ায় মিলিয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না আসলে যে আমাদের কি হতো
ভাবতেই শরীর শিউরে উঠছে। ঠিক আছে, আর কোনো ভয় নেই তোমাদের। তোমরা দ্রুত বাড়ির দিকে রওনা দাও, আর কখনো রাত বিরেতে এই রাস্তা দিয়ে বাড়ি ফেরার নাম করবে না, কথাটা মনে রেখো। আপনি ঠিক বলেছেন, এতে দোষ আমারই। কিন্তু আপনি কে? যাও, এবার বাড়ি ফিরে যাও, আর পিছন ফিরে ভুলেও তাকাবে না। ঠিক আছে। তারপর তারা জোরে জোরে পা চালিয়ে পৌঁছে গেল ওদের গ্রামে। তখন প্রায় ভোর হতে চলেছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।